স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া ও সংলাপ চলছে। দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও তা সম্ভব নয়। তবে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো চাপে নেই, এমন কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য ক্রমাগত চাপ দিয়ে আসছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এ লক্ষ্যে নানা জায়গায় কথা তোলা হচ্ছে। একটা যৌক্তিক সময়ের মধ্যে যদি তারা নির্বাচন দিতে সক্ষম হয়, তাহলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়। বিষয়টি নিয়ে সোমবার অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা কথা বলেছেন। পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে, সেটাই স্বাভাবিক। তারা সংস্কারের দাবি অস্বীকার করছে না। তারা দ্রুত নির্বাচন চান, কিন্তু খুব দ্রুত সম্ভব নয়। নির্বাচন তো আমরাও চাই, ভোট দিতে তো আমরা সকলেই চাই। রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবি কিন্তু অস্বীকার করছে না। তারা সংস্কারের কথা বলছে, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার। অকার্যকারিতা যেগুলো সিস্টেমে ঢুকে গেছে, এগুলো দ্রুততম সময়ের মধ্যে আসলে সারিয়ে নেওয়াটা সম্ভব হচ্ছে না, কিন্তু অনেক প্রলম্বিত হচ্ছে সেরকমও কিন্তু না। অর্থ উপদেষ্টা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। তারা যা করছে দেশের জন্যই করছে। আমরা ক্ষমতা না, উই হ্যাভ নট অ্যাসিউমড পাওয়ার, উই হ্যাভ অ্যাসিউমড রেসপন্সিবিলিটি। আমাদের কতগুলি দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে, ছাত্র জনতা সবাই। এই দায়িত্বটুকু আমরা পালন করতে চেষ্টা করছি যথেষ্ট সময়। এর মধ্যে কতগুলো ইস্যু আছে, এগুলো শর্ট রান, আমি যেটা ভাগ করি 3 ভাগে, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। এদিকে 3 জন নতুন উপদেষ্টা দায়িত্ব নেয়ায় পরিধি বেড়েছে অন্তর্বর্তী সরকারের। প্রথম দিন দায়িত্ব নিয়ে খাদ্য উপদেষ্টা জানালেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া চলছে। খাদ্যটা কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্বটা, এটা কিন্তু পলিটিক্যাল মিনিস্ট্রি না। তো এই সম্পর্কে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলি কনফিডেন্স আছে, তাদের সাথে ডায়ালগে সরকার আছে, কোনো অসুবিধা হচ্ছে না। নির্বাচন নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না বলে জানান তিনি। সরকার যোগাযোগ আছে, ডায়ালগ আছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক নয়, বরং বর্তমান পদ্ধতিকে কার্যকর করে সুষ্ঠু নির্বাচন চান সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। তার মতে এজন্য কমিশনে যোগ্য লোক নিয়োগ দিতে হবে। নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সংস্কারের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেন সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা। এ সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বেশ কিছু পরামর্শ দেন তিনি। বলেন, ভালো আইন থাকলেই শুধু হবে না, সঠিক প্রয়োগ গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনে যোগ্য লোক নিয়োগের সুপারিশও করেন তিনি। আইন আপনি যত ভালোই করুন না কেন, আইনের প্রয়োগ যদি না হয় তাহলে কিন্তু সেই আইনের অর্থ নাই। নির্বাচন কমিশনে যোগ্য লোকের দরকার, যোগ্য মানুষের দরকার, যোগ্য কমিশনারদের দরকার, যোগ্য প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার দরকার। এরা যদি যোগ্য না হন, তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ তার। আর আমাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন দরকার, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আরেকটি হচ্ছে যে প্রার্থী নির্বাচনটা আরও সুষ্ঠু হওয়া দরকার, একটা যোগ্য প্রার্থী নির্বাচন করা দরকার। এটাও রাজনৈতিক যত দলগুলো আছে তারা যদি এই দিকে নজর দেন, তাহলে দেশের জন্য কল্যাণ হবে। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার নিজেদের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ জানান। আমাদের অগ্রগতি ব্যাপারে আমরা সন্তুষ্ট। তা আমরা আশা করছি যে আমরা যথাসময়ে আমাদের রিপোর্টটা পেশ করতে পারবো। রাজনৈতিক দলের কাছ থেকে অনেক অনানুষ্ঠানিকভাবে প্রস্তাব পেয়েছি, আনুষ্ঠানিকভাবেও প্রস্তাব পেয়েছি, আরও পাবো, এবং আপনাদের সাথেও আমাদের বসা হবে, আপনাদের কাছ থেকেও প্রস্তাব পাবো। আমরা তো সবার কথা শুনতে চাই। তিনি জানান, দলগুলোর কিছু মতামত পাওয়া গেছে, তবে তা দ্রুত বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, যেখানে সংবিধান সংশোধন প্রয়োজন হতে পারে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হল সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার নির্বাচিত করা, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দৃশ্যমান সংস্কার নেই অভিযোগ করে আজীবন ক্ষমতায় থাকার চিন্তা না করার হুঁশিয়ারও দেন তিনি। আর গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় মনে করেন বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা ইনভেস্ট করতে চাই,
কিন্তু আমাদের রাজধানীর একটি হোটেলে বৈষম্য, আর্থিক অপরাধ ও অর্থনীতি নিরাময় শীর্ষক আলোচনা সভা। সভায় গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কে যদি আপনাকে বৈষম্য অ্যাড্রেস করতে হয়, আপনাকে কিন্তু প্রথমে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, ডেমোক্রেটাইজ করতে হবে। অর্থাৎ অর্থনীতিতে গণতন্ত্রের প্রতিফলন কিন্তু অর্থনীতিতে থাকতে হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 7 নভেম্বরের আকাঙ্ক্ষা ও আজকের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মূল হাতিয়ার ভোট। এই সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা দীর্ঘদিন 10-20 বছর ক্ষমতায় থাকতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলেছেন যে 2000 লোক একটা ভোট দেওয়ার জন্য জীবন দেয় নেই। আরে ভোট এত সোজা? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও তা দৃশ্যমান নেই অভিযোগ করেন মেজর হাফিজ। দাবি করেন উপদেষ্টা পরিষদে দেখা যাচ্ছে আওয়ামী অনুসারীদের। সংস্কার করবেন কই? সংস্কার তো দেখছি না, কোথাও তো কোনো সংস্কার দেখছি না। ইতিমধ্যে দেখা গেছে যে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছেন। আমরা ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু আজীবন ক্ষমতা থাকার চেষ্টা করবেন না। জুলাই গণঅভ্যুত্থানে অর্জন শুধু ছাত্রদের নয়, ছাত্র জনতা সবার, বলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন। আমাদের যে হাজার হাজার লোক জীবন দিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের, তাদের হিসাব নিকাশ কে করবে? সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন, ছাত্র জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে ফ্যাসিবাদের দোসরদের স্থান দিয়ে শহীদদের রক্তের সাথে অপমাননা করা হচ্ছে। এমন নিয়োগ ছাত্র সমাজ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নবনিযুক্ত সংস্কৃতি উপদেষ্টা নিয়োগ নিয়ে আপত্তি তুলে দেয়া হয় স্লোগান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দিল্লির প্রেসক্রিপশনে ভারতের দালালি করা ব্যক্তিরাও ডাক পাচ্ছেন বঙ্গভবনে, যেটি গণঅভ্যুত্থানের সাথে বেইমানি। এছাড়াও উত্তরবঙ্গের কোনো জেলার কেউ উপদেষ্টা নিয়োগ না পাওয়ারও সমালোচনা করেন আন্দোলনকারীরা। আপনারা যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিলে ছাত্র জনতা মেনে নেবে না। স্পষ্ট জানতে চাই ছাত্র জনতা যে আপনারা কিসের ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি তারা উত্তরবঙ্গের প্রতি বৈষম্য করেছে। বগুড়ার কথাই ধরি, আপনি যদি একটি কারে করেও যান আপনার মনে হবে আপনি গরুর গাড়িতে আছেন। তাহলে উত্তরবঙ্গের প্রতি এই বৈষম্য কেন? সমন্বয়করা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রদের রক্তের ওপর আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন প্রতিহত করা হবে। ফ্যাসিবাদের নুন খেয়ে যারা গুণ গিয়েছে তাদেরকে 24 পরবর্তী বাংলাদেশে আমরা কোনো ফরম্যাটেই তাদের পুনর্বাসন আমরা দেখতে চাই না। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যত লেসপেন্সার রয়েছে আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা তাদের বিষয়ে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। শহীদের রক্তের সাথে বেইমানি করবে তাদের কোনো সাথে আমরা আপোষ করব না। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার শিল্প সংস্কৃতি চর্চায় বাধা হবে না, তবে যারা শিল্প চর্চা করছে তাদেরও সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন নতুন সংস্কৃতি উপদেষ্টা। বিপ্লবের চেতনা বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পরামর্শ দেন তিনি। দায়িত্ব পেয়ে সচিবালয়ে প্রথম দিন এসব কথা বলেন মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় বিগত সরকারের সুবিধাভোগী থাকার অভিযোগ উড়িয়ে দেন তিনি। কেউ জামাতি, কেউ বিএনপি, কেউ বা মনে করে আওয়ামী লীগ, কিন্তু কারো লোক নন বলে দাবি করেন ফারুকী। সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রকাশ করে তিনি বলেন, নতুন বাংলাদেশের ন্যারেটিভ ফিল্ম ছাড়া পূরণ করা সম্ভব নয়। দৃশ্যমান পরিবর্তনের পরিকল্পনা সম্ভব জানিয়ে বলেন, প্রথমে 1 বছর মেয়াদী কিছু পরিকল্পনা প্রধান উপদেষ্টাকে জানানো হবে। সংস্কৃতি কর্মী ভাইদের প্রতি পরিষ্কার আমার আহ্বান যে সরকার সংস্কৃতি বান্ধব, শিল্পের সব শাখা বান্ধব। আপনারা যে যার মতো করে শিল্প চর্চা করেন, কিন্তু আপনি অত্যন্ত পরিচিত এবং যখন এবং উস্কানিমূলক জিনিস যদি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তাহলে একটা
বিক্ষুব্ধ মানুষ কিন্তু তার মতামত জানাবে। বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে দীর্ঘ ৬০ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার করল গাজীপুরের শ্রমিকেরা। সোমবার রাত 10:15টার দিকে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে আগামী রবিবারের মধ্যে ১ মাসের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি বকেয়া নভেম্বর মাসের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। এমন সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহাসড়ক ছাড়ে। এর আগে টানা ৩ দিনের অবরোধে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অচল অবস্থার সৃষ্টি হয়। এতে সীমাহীন দুর্ভোগে পড়ে অসংখ্য মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। COP29 বা বিশ্ব জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা যে পদক্ষেপ নেবে পৃথিবীর ভাগ্য সেই সিদ্ধান্তের উপরেই নির্ধারিত হবে। এ কথা বলেছেন বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট মুখতার বাবাহেব। আজারবাইজানের বাকুতে COP29 উদ্বোধন করে এ কথা বলেন তিনি। তবে এবার যোগ দেয়নি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলো। তাই অনেকটাই নিষ্প্রভ এবারের সম্মেলন। ২০০ দেশের প্রতিনিধি নিয়ে আজারবাইজানের বাকুতে স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয় বিশ্ব জলবায়ু সম্মেলন। ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে পদক্ষেপ নিলে ২০৩০-এর মধ্যে ফল আসবে। তাই আর গড়িমসির সুযোগ নেই বলে মনে করেন বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা যে পদক্ষেপ নেবে পৃথিবীর ভাগ্য সেই সিদ্ধান্তের উপরেই নির্ধারিত হবে। কার্বন নিঃসরণ কমে আসলে ২০৩০ সালের মধ্যে এর ফল আসবে। সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এবারের সম্মেলনে যোগ দেননি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীনের মতো বড় দেশগুলোর নেতারা। তাই অনেকটাই নিষ্প্রভ এবারের সম্মেলন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে মানবসৃষ্ট দুর্যোগের কথা উঠে আসছে। সেই সাথে জলবায়ু তহবিলের টাকা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেওয়ার জোর দাবিও উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে। এই জন্য তহবিল গঠন করে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে যে ঘূর্ণিঝড় হচ্ছে, ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষয়ক্ষতির ভিতর আমরা আছি। মঙ্গলবার বাংলাদেশের চাওয়া পাওয়া সম্মেলনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজকের পৃথিবী ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে তা এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে বিশ্ব নেতাদের। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে আবারও এ কথাই উঠে এলো নেতাদের বক্তব্যে। কিন্তু আবারও সেই বিশ্ব মোড়লরা না আসায় খানিকটা নিষ্প্রভ এই জলবায়ু সম্মেলন কোথায় গিয়ে দাঁড়াবে সেই আশঙ্কা রয়ে গেল। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। দরিদ্র দেশগুলোর অর্থ সহায়তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এবার বিশ্ব জলবায়ু সম্মেলনে ৭০,০০০-এর বেশি প্রতিনিধি সহ প্রায় ২০০ দেশের শীর্ষস্থানীয় নেতারা একত্র হচ্ছেন। তবে থাকছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীর্ষ অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে এবার আসরের এজেন্ডা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। ২০১৫ সালের প্যারিস চুক্তির আওতায় বিশ্ব নেতারা কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামলাতে ২০২৫ সাল নাগাদ উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা দিতে রাজি হয়েছিল। তবে এখন পর্যন্ত সেই সহায়তার পরিমাণ সন্তোষজনক নয় বলে দাবি দরিদ্র দেশগুলোর। তাই এবার জলবায়ু সংকটের ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করার লক্ষ্যে বাকুতে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। যদিও এবারের আসরে বড় অর্থনীতি এবং সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীনের মতো বড় দেশগুলোর শীর্ষ নেতারাই উপস্থিত নেই। আরব আমিরাতে গত কোপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে যে ঐকমত্য হয়েছিল সেটি নিয়েও এবার দেখা দিয়েছে সংশয়। কারণ G20 সম্মেলনে কিছু দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছে। পাশাপাশি অর্থ বিলে সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। অন্যদিকে জলবায়ু পরিবর্তনকে প্রতারণা উল্লেখ করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু তহবিলের জন্য ট্রাম্পের সরে আসা নতুন পরিসংখ্যানে উল্লেখযোগ্য কোনো বিঘ্ন ঘটাবে না বলে মত সংশ্লিষ্ট দেশগুলোর। সবকিছু মিলিয়ে এবারে জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থ সহায়তার বিষয়ে কতটুকু অগ্রসর হতে পারবে তা জানতে অপেক্ষা করতে হবে ২২শে নভেম্বর পর্যন্ত।
আর চলতি বছর কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। Of runaway climate change this year alone. মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় জেদ্দায় দোয়া মাহফিল করেছে বিএনপি জেদ্দা বাহারা উজাইফা আঞ্চলিক শাখা। জেদ্দা প্রতিনিধি এয়ার নোমান জানান, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই মাহফিলে সভাপতিত্ব করেন জিএম কুঠি। ফয়সাল আহমেদ ও ফারুক মেহেদির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে ছাত্র আন্দোলনের নিহত আহতদের পরিবারকে মূল্যায়ন করা হবে। পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও জুলাই আগস্টে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিউ জার্সি স্টেট নর্থ ইউএসএ। নিউ জার্সি প্রতিনিধি বিশ্বজিৎ দে বাবলু জানান, প্যাটারসন সিটির বেঙ্গল ইন্স্যুরেন্সের হল রুমে ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ জুবায়ের আলী। সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাদশুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আলাউর রহমান, অ্যাডভোকেট আব্দুল মুত্তাদির তোফায়েল, অধ্যাপক গোলাম মুস্তফা চৌধুরী নিপন, মোহাম্মদ খলিল সহ আরো অনেকে। লেবাননে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। রাজধানী বৈরুতের মোকাল্লেস এলাকায় বিএনপি লেবানন শাখার উদ্যোগে ছিল আলোচনা সভা। লেবানন বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও সহ সাংগঠনিক সম্পাদক জিএম সুমন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য সমন্বয়ক আহমদ আলী মুকিব। নতুন কমিটিকে শুভেচ্ছা জানান তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। মালয়েশিয়ায় অধ্যয়নরত উচ্চশিক্ষায় আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন উন্নত দেশে ও বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কলারশিপ সহ নানা সুবিধার্থে জিএসসি গ্লোবাল সলিউশনের কর্পোরেট শাখা উদ্বোধন হয়েছে। মোহাম্মদ আলী জানান, রবিবার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বারবাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব শোয়েব চৌধুরীর সভাপতিত্বে এশিয়ান আফ্রিকান ইউথ গভর্নমেন্টের সম্মানিত মহাসচিব জনাব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাহি, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাইফুল্লাহ চৌধুরীর উপস্থিতিতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। শারজায় সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল আফগানরা। 8 উইকেটে দেওয়া বাংলাদেশের 245 রানের টার্গেট 10 বল আগেই টপকে যায় আফগানিস্তান। সেঞ্চুরি করেন রহমানুল্লাহ গুরবাজ। যে জিতবে তার হাতে উঠবে ওয়ানডে সিরিজের ট্রফি। এই সমীকরণে শারজায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় টাইগাররা। শুরুটা ঠিকঠাক, উদ্বোধনী জুটিতে সৌম্য তামিমের 53। এই 53 থেকে 58 5 রানের মধ্যেই বাংলাদেশ উইকেট হারায় 3টা। সৌম্য ফিরলেন 24-এ, জুনিয়র তামিমের 19 আর জাকিরের মাত্র 4। দলের রান 72 হতে নেই আরও 1 উইকেট। 14 বল খেলে তৌহিদ হৃদয় করলেন মাত্র 7। রাশিদ খানের বলে ফিরলেন গুলবাদিন নাইবের হাতে ক্যাচ দিয়ে। চাপে পড়া বাংলাদেশের হাল ধরেন মাহমুদুল্লাহ আর মেহেদি মিরাজ। দুজন মিলে গড়েন 145 রানের জুটি। নিজের 100তম ওয়ানডেতে 66 রানের ইনিংস খেললেন মিরাজ, যদিও স্ট্রাইক রেট মাত্র 55। ইনিংস শেষ বল পর্যন্ত টানেন মাহমুদুল্লাহ রিয়াদ। একেবারে শেষ বলে হন রান আউট। সমান 100 স্ট্রাইক রেটে করেন 98। রিয়াদ মিরাজের কল্যাণে 244 রানের পুঁজি পায় টিম টাইগার্স। 245 রানের টার্গেটে নেমে বেশ ভালোই করে আফগানিস্তান। দুই ওপেনারের স্ট্যাটিং দেখে মনে হয় প্ল্যান মতোই আগাচ্ছে আফগানরা। যদিও দলীয় 41 রানে আফগানদের প্রথম উইকেট তুলে নেন টাইগার সেন্সেশন নাহিদ রানা।
পরের উইকেটটা পড়ে 63 রানে। রহমত শাহকে ফেরান মুস্তাফিজ, আর দলীয় 84-তে আউট হন হাশমাতুল্লাহ শাহিদি। ফেরেন মুস্তাফিজের বলে। 3 ব্যাটার আউট হয়ে গেলেও অপর প্রান্তে টিকেছিলেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। আউট হওয়ার আগে 120 বলে করেন 101। হাশমাতুল্লাহ শাহিদি আর গুলবাদিন নায়েব দ্রুত ফিরলেও 50 তুলে নেন আজমাতুল্লাহ ওমরজাই। শেষ দিকে কাজের কাজটা করেন মোহাম্মদ নাভি আর আজমাতুল্লাহ ওমরজাই। দুজনের 98 রানের পার্টনারশিপে ম্যাচ জিতে যায় আফগানিস্তান। নবী অপরাজিত থাকেন 24 রানে, ওমরজাইয়ের 70। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শুধুমাত্র মাঠে নেমেই অন্য এক রেকর্ড গড়লেন মেহেদী হাসান মিরাজ। নাম লেখালেন সেঞ্চুরির পাতায়, তবে সেটা ব্যাট হাতে নয়। বাংলাদেশের 13তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে 100তম ম্যাচ খেলতে নেমেছেন এই অলরাউন্ডার, তাও আবার টাইগারদের 17তম ওয়ানডে অধিনায়ক হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের নেতৃত্বের অভিষেকটা হলো নিজের 100তম ওয়ানডেতে। গ্রোয়েন ইনজুরিতে নাজমুল শান্ত ছিটকে যাওয়ায় অধিনায়কের এই গুরু দায়িত্বটা পড়ল মিরাজের কাঁধে। সব ঠিক থাকলে আগামী 22 নভেম্বর অ্যান্টিগায় টেস্টে ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নামবেন মিরাজ। কাকতালীয় হলেও সেটিও হবে তার 50তম টেস্ট। নিজের 2টি মাইল ফলক, সেই সাথে ওয়ানডের পর টেস্টেও প্রথমবারের মতো নেতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন তিনি। এর আগে 2টি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। তখন থেকেই মিরাজকে ভাবা হতো টাইগারদের ভবিষ্যতের কাণ্ডারি। 2017 সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে লাল সবুজের জার্সিতে ওয়ানডেতে অভিষেক হয় মিরাজের। অভিষেকের পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তিনি। তখন থেকেই বোলিং ব্যাটিং 2 ডিপার্টমেন্টেই রেখে চলেছেন অবদান। আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার আগ পর্যন্ত 99 ওয়ানডেতে তার ঝুলিতে 1381 রান, সাথে 2টি সেঞ্চুরি ও 3টি হাফ সেঞ্চুরি, আর বল হাতে নিয়েছেন 108 উইকেট। মিরাজের আগে আরও 12 জন ক্রিকেটার ওয়ানডেতে 100তম ম্যাচ খেলেছেন, যেখানে সবচেয়ে বেশি 272 ম্যাচ মুশফিকুর রহিমের। এই পরিসংখ্যানের কারো এরই মধ্যে শেষ হয়েছে ক্যারিয়ার, কেউ বা আছেন শেষ লগ্নে। তবে মিরাজের এখনও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। টাইগার জার্সিতে দেয়ার আছে আরও অনেক কিছু। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক টুর্নামেন্টগামী দলে সুযোগ না পেয়ে কর্মকর্তাকে অবরুদ্ধ করলেন খেলোয়াড়। বাধ্য হয়ে সেই খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করল ফেডারেশন। এমন নজিরবিহীন ঘটনা ঘটল বাংলাদেশ টেনিসে। দেশের দ্বিতীয় বাছাই হানিফ মুন্না নিজের বাদ পড়ার প্রতিবাদ করলে অবস্থা বেগতিক দেখে তাকে জাতীয় টেনিস দলে ফেরান কর্তারা। যদিও কর্তাদের দাবি বিশৃঙ্খলা এড়াতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আগামী 20 নভেম্বর বাহরাইনে বসতে যাচ্ছে ডেভিস কাপ এশিয়া ওশেনিয়া অঞ্চলের গ্রুপ 5-এর খেলা। 3 দিন ব্যাপী এই টুর্নামেন্ট ঘিরে সোমবার 6 সদস্যের টেনিস দল ঘোষণা করে বাছাই কমিটি। এই দলে থাকার কথা ছিল হানিফ মুন্নার, কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বাছাই মুন্না দলে না থাকায় উঠেছে প্রশ্ন। যদিও তার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বাছাই কমিটি। গুঞ্জন আছে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দারের রোষের শিকার হয়ে দল থেকে বাদ পড়েন তিনি। এসব নিয়েই এদিন রমনার টেনিস কমপ্লেক্সে দেখা দেয় নাটকীয়তা। দল ঘোষণার পরেই টেনিস কমপ্লেক্সের বাইরে বাছাই কমিটির আহ্বায়ক খালেদ আহমেদের পথ রোধ করে ব্যাখ্যা চান টেনিস খেলোয়াড় হানিফ মুন্না। এ সময় ধারণকৃত ভিডিওতে মুন্নার সাথে কিছু বহিরাগতদের দেখা যায়। বাধ্য হয়েই খালেদ আহমেদ আবারও ফেডারেশনে ফিরে যান। সেখানেও ঘণ্টা দুয়েক অবরুদ্ধ থাকার পর হানিফ মুন্নাকে দলে অন্তর্ভুক্ত করেন এই কর্মকর্তা। এরপরে পরিস্থিতি হয় শান্ত। পরবর্তীতে ফেডারেশন সাধারণ সম্পাদক জানান নিরাপত্তার স্বার্থেই মুন্নাকে দলে ফিরিয়েছেন তিনি। মূলত প্রেস কনফারেন্সের পরে আমি টেনিস ফেডারেশনকে বের হয়ে যাই। খালেদ আহমেদ সাহেব, যিনি আমাদের কোষাধ্যক্ষ এবং আমাদের ফেডারেশন কমিটির কনভেনর, উনি আমাকে ফোন করেন। উনি বলেন যে কিছু বহিরাগত ছেলেদেরকে মুন্না টেনিস ফেডারেশন নিয়ে আসছে এবং তাকে কনফারেন্সে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত মুন্নাকে টিমে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হবে না। আমরা পুলিশের কাছে কোনো সাপোর্ট পাইনি। তো পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি পরে খালেদ সাহেবের সাথে আলোচনার সাপেক্ষে আমরা তখন মুন্নাকে টিমে নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। মুন্নাকে নিয়ে ডেভিস কাপ খেলতে 18 নভেম্বর বাহরাইন যাবে জাতীয় টেনিস দল। তবে কর্মকর্তাকে অবরুদ্ধ করে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার এই ঘটনা ক্রীড়াঙ্গনকে শঙ্কার বার্তা দেয় কি? কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।